ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। রোজ সকালে সুগার চেক করতে হয়। আজ গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে। নতুনটা আনতে হবে। ইতিমধ্যে সুই দিয়ে আমার আঙুল ফুটিয়ে রক্তের ফোঁটা বের করেছি টেস্ট করার জন্য। হঠাৎ ছেলে আমার হাত ধরে সেই রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিল। আমি চমকে উঠলাম। বললাম, এ তুই কি করলি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি। এই রক্ত দিয়েই তুমি আমাকে তৈরি করেছ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার আঙুলটা তার ঠোঁটে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে। আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে একটা অদ্ভুত অনুভূতি ঝরতে শুরু করল। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মমতা বেগম। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রহিম উদ্দিন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাজিদ আর রিমা। সাজিদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের ঘটনাটা আজও আমার মনে গেঁথে আছে। আমার ছেলে সাজিদের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। প্রতিদিন সকালে তার সুগার চেক করতে হয়। সেদিন সকালে আমি যখন গ্লুকোমিটার নিয়ে বসেছি, দেখি যন্ত্রটা কাজ করছে না। ব্যাটারি শেষ হয়ে গেছে। নতুন ব্যাটারি আনতে হবে দোকান থেকে। কিন্তু সাজিদ তখনই এসে বলল, মা, আমার খুব মাথা ঘুরছে। মনে হচ্ছে সুগার লো হয়ে গেছে। আমি দেখলাম ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হাতে পা কাঁপছে। আমার খুব চিন্তা হল। তড়িঘড়ি করে সুই বের করে আমার নিজের আঙুল ফুটিয়ে দিলাম। রক্তের ফোঁটা বের হল। ভাবলাম, এই রক্ত দিয়েই যাচাই করে নিই সুগারের মাত্রা কত। হয়তো আমার সুগারের মাত্রা দেখে একটা আন্দাজ পাব। ঠিক সেই মুহূর্তে সাজিদ আমার হাত ধরে ফেল। আমি ভাবলাম ছেলে হয়তো সাহায্য করতে চায়। কিন্তু হঠাৎ দেখি সে আমার আঙুলটা তার মুখে নিয়ে গেল আর রক্তের ফোঁটা চেটে খেয়ে ফেল। আমি তো হতবাক। বললাম, সাজিদ, এ তুই কি করলি? সে আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছুই হয়নি। বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি লাগছে। এই রক্ত দিয়েই তো তুমি আমাকে তৈরি করেছ। আমি তোমার অংশ, তুমি আমার অংশও। তার কথা শুনে আমার পুরো শরীর শিউরে উঠল। এ ছেলে কি বলছে? আমি বললাম, সাজিদ, তুই কি বলছিস? এসব কি? কিন্তু সাজিদ আমার আঙুলটা আরও জোরে ধরে রাখল। তার চোখে এক অদ্ভুত চাহনি। বলল, মা, আমি জানি আমাদের মধ্যে শুধু মা-ছেলের সম্পর্ক। কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে আরও গভীর কোনো বন্ধন আছে। আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তো ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। বললাম, সাজিদ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকল যেন আমাকে কোনো অপরিচিত মানুষের মতো দেখছে। তারপর বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। তুমি আমার স্ত্রী হও। আমাকে বিয়ে করো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। এ ছেলে কি বলছে? আমি ভীতসন্ত্রস্ত হয়ে হাত ছাড়িয়ে নিলাম। দেখি আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় থেকে একটা অদ্ভুত ভীতির অনুভূতি ঝরতে শুরু করেছে। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর লেখা দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা। আমি সাজিদকে বললাম, তুই কি বলছিস সাজিদ? এসব কি? তোর বাবাকে বলবো? সাজিদ হেসে বলল, বাবা? বাবা তো এখন অফিসে। তিনি রাতে ফিরবেন। ততক্ষণে আমরা আমাদের নতুন সম্পর্কের কথা ভেবে রাখতে পারি। আমি আর সহ্য করতে পারলাম না। উঠে দাঁড়িয়ে বললাম, সাজিদ, তুই বাইরে যা। আমি তোর বাবার সাথে কথা বলবো। কিন্তু সাজিদ আমার হাত ধরে বসিয়ে দিল। বলল, মা, তুমি রাগ করো না। আমি তো শুধু আমার মনের কথা বলেছি। তুমি এত সুন্দরী, এত যত্নশীল। আমি তোমার মতো মেয়ে কোথাও খুঁজে পাব না। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। ঠিক সেই সময় বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ এলো। আমি জানালা দিয়ে দেখি আমার স্বামী রহিম উদ্দিন গাড়ি থেকে নামছেন।
কিন্তু তার পাশে আরও দুজন অচেনা মানুষ, একজন বয়স্ক লোক আর একজন মধ্যবয়সী মহিলা। আমি সাজিদকে বললাম, তোর বাবা এসেছে। আর কারা যেন এসেছে গু। সাজিদ জানালা দিয়ে দেখে বলল, ওরা কারা? বাবা তো আজ রাতে ফেরার কথা ছিল। রহিম উদ্দিন ভিতরে এসে সালাম দিলেন। তারপর আমাকে বললেন, মমতা, এনারা হলেন ডাক্তার সাহেব আর তার স্ত্রী। সাজিদের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে এসেছেন গু। আমি অবাক হয়ে বললাম, সাজিদের ব্যাপারে? কি ব্যাপার? ডাক্তার সাহেব এগিয়ে এসে বললেন, আপা, আমি ডাক্তার নাসির আহমেদ। আমি একজন মনোচিকিৎসক। গত কয়েকদিন ধরে আমি সাজিদের আচরণ পর্যবেক্ষণ করছি। তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা দিয়েছে গি। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। বললাম, কী রকম অস্বাভাবিকতা? ডাক্তার সাহেব বললেন, সাজিদের ডায়াবেটিসের সাথে সাথে তার মানসিক অবস্থায় কিছু পরিবর্তন এসেছে। এটা অনেক সময় ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে। সুগারের মাত্রা ওঠানামা করলে মস্তিষ্কেও প্রভাব পড়ে। আমি সাজিদের দিকে তাকালাম। সে চুপচাপ বসে আছে। মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ডাক্তারের স্ত্রী এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, আপা, আপনি চিন্তা করবেন না। এই অবস্থা সাময়িক। সঠিক চিকিৎসা আর যত্নে সাজিদ ভালো হয়ে যাবে। রহিম উদ্দিন বললেন, মমতা, আজ সকালে অফিসে একটা জরুরি কল এসেছিল। সাজিদ নাকি কলেজে কিছু অদ্ভুত আচরণ করেছে। তার বন্ধুরা চিন্তিত হয়ে প্রিন্সিপাল স্যারকে বলেছে। প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেছেন গু। আমি ভয় পেয়ে বললাম, কি আচরণ? রহিম উদ্দিন একটু ইতস্তত করে বললেন, সাজিদ নাকি ক্লাসে বলেছে যে সে তার মায়ের সাথে বিয়ে করবে। আর বলেছে যে তার মায়ের রক্তের স্বাদ মিষ্টি গু। আমার মুখ শুকিয়ে গেল। আজ সকালের ঘটনার কথা মনে পড়ে গেল। ডাক্তার সাহেব বললেন, এটা একটা মানসিক বিকৃতির লক্ষণ। ডায়াবেটিস রোগীদের কখনো কখনো এমন হয়। বিশেষ করে যখন সুগারের মাত্রা খুব ওঠানামা করে গি। সাজিদ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ভালোই আছি। আমি শুধু আমার মনের কথা বলেছি। ডাক্তার সাহেব সাজিদের কাছে গিয়ে তার কপালে হাত রাখলেন। বললেন, সাজিদ বেটা, তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। এটা তোমার মস্তিষ্কে সুগারের প্রভাবের কারণে হচ্ছে গি। সাজিদ ডাক্তারের হাত সরিয়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি আমি কি বলছি। আমি আমার মাকে ভালোবাসি। এটা কোনো অপরাধ নয় গি। ডাক্তারের স্ত্রী আমাকে একপাশে নিয়ে গিয়ে বললেন, আপা, সাজিদকে আমাদের সাথে আসতে দিন। আমাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। নইলে এই অবস্থা আরও খারাপ হতে পারে কি। আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, আমার ছেলের কি হয়েছে? কয়দিন আগেও তো সে একদম স্বাভাবিক ছিল। ডাক্তার সাহেব বললেন, আপা, ডায়াবেটিস যখন প্রথম ধরা পড়ে তখন রোগীর মানসিক অবস্থায় অনেক পরিবর্তন আসে। কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তন খুব তীব্র হয়। সাজিদের ক্ষেত্রেও তাই হয়েছে গু। রহিম উদ্দিন বললেন, মমতা, ডাক্তার সাহেব যা বলছেন সেটাই করি। সাজিদকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু সাজিদ চিৎকার করে বলল, আমি কোথাও যাব না। আমি আমার মায়ের কাছেই থাকব। সে আমার পায়ে ধরে বসে পড়ল। বলল, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি। আমরা একসাথে থাকব। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার নিজের ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, লালন পালন করেছি, সে আজ আমার কাছে এমন কথা বলছে। ডাক্তার সাহেব দুজন নার্সকে ডেকে আনলেন। তারা এসে সাজিদকে ধরে নিয়ে যেতে চাইল। কিন্তু সাজিদ ভীষণ প্রতিরোধ করল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে আসো। আমরা দুজনে মিলে কোথাও দূরে চলে যাই। নতুন জীবন শুরু করি গি। আমি কাঁদতে কাঁদতে বললাম, সাজিদ, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। আমরা মাছেলে গু। সাজিদ বলল, না মা, আমরা শুধু মাছেলে নই। আমরা দুই প্রেমিক। আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। নার্সরা জোর করে সাজিদকে ধরে নিয়ে যেতে লাগল। সে চিৎকার করে ডাকতে লাগল, মা, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমার প্রিয় ছেলে। তুমি আমার প্রিয় মা। আমি আর সহ্য করতে পারলাম না। জোর করে ছুটে গিয়ে সাজিদকে জড়িয়ে ধরলাম। বললাম, সাজিদ, তুই আমার ছেলে। আমি তোর মা। আমি তোকে ভালোবাসি। কিন্তু আমাদের সম্পর্ক মাছেলের। আর কিছু নয়। সাজিদ আমার কোলে মাথা রেখে কাঁদতে লাগল।
বলল, মা আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমার কি হয়েছে? ডাক্তার সাহেব এগিয়ে এসে বললেন, আপা, সাজিদের অবস্থা আরও খারাপ হওয়ার আগে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমি সাজিদকে বুকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে। কিন্তু আমি তার সাথে থাকব। ডাক্তার সাহেব বললেন, হ্যাঁ, অবশ্যই। মায়ের সাহচর্য রোগীর জন্য খুব জরুরি গু। আমরা সবাই মিলে হাসপাতালে গেলাম। সাজিদকে একটা আলাদা কেবিনে ভর্তি করা হলো। আমি তার পাশে একটা চেয়ারে বসে থাকলাম। ডাক্তার সাহেব বললেন, আপা, সাজিদের সুগারের মাত্রা অনেক ওঠানামা করছে। এটা তার মস্তিষ্কে প্রভাব ফেলছে। আমরা প্রথমে তার সুগার নিয়ন্ত্রণে আনব। তারপর মানসিক চিকিৎসা দেবগু। রাতে সাজিদ ঘুমিয়ে পড়ল। আমি তার পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কয়দিন আগেও এই মুখে ছিল নির্দোষ শিশুর মতো হাসি। আজ সেই হাসি নেই। পরদিন সকালে সাজিদ জেগে উঠে আমাকে দেখে হেসে বলল, মা, তুমি সারারাত এখানে ছিলে? আমি বললাম, হ্যাঁ বেটা। তোর পাশেই ছিলাম ঘে। সাজিদ বলল, মা, আমার মনে হচ্ছে আমি গতকাল অনেক বাজে কথা বলেছি। কিন্তু কি বলেছি সেটা মনে নেই গি। আমি স্বস্তি পেলাম। মনে হলো আমার ছেলে আবার স্বাভাবিক হয়ে গেছে। ডাক্তার সাহেব এসে সাজিদের চেক আপ করলেন। বললেন, আজ সাজিদের অবস্থা অনেক ভালো। সুগারের মাত্রা স্বাভাবিক সীমায় এসেছে গি। কিন্তু দুপুরের দিকে আবার সাজিদের অবস্থা খারাপ হতে শুরু করল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। কিন্তু তুমি রাগ করবে না ঘি। আমি বললাম, বল বেটা, কি বলবি? সাজিদ বলল, মা, আমি স্বপ্ন দেখেছি যে আমরা দুজনে একসাথে ঘর করছি। স্বপ্নটা এত সুন্দর ছিল যে আমি আর জাগতে চাইনি গ। আমার হৃদয় আবার ধরফুট করতে লাগল। বুঝলাম সাজিদের অবস্থা আবার খারাপ হচ্ছে। ডাক্তার সাহেব এসে বললেন, আপা, সাজিদের চিকিৎসা আরও কয়েকদিন লাগবে। তার মানসিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি গি। সেই রাতে সাজিদ হঠাৎ বিছানা থেকে উঠে আমার চেয়ারের কাছে এসে দাঁড়াল। বলল, মা, তুমি আমার পাশে শুয়ে থাকো গো। আমি বললাম, সাজিদ, তুই বিছানায় যা। আমি চেয়ারেই ভালো আছি গু। কিন্তু সাজিদ আমার হাত ধরে টানতে লাগল। বলল, মা, আমার ভয় লাগছে। তুমি আমার পাশে থাকো গো। আমি ভাবলাম ছেলেটার ভয় লাগছে। অসুস্থ অবস্থায় এমন হতেই পারে। আমি তার বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলাম। সাজিদ বলল, না মা, তুমি বিছানায় শুয়ে থাকো। আমার কাছে গিউ। আমি বুঝতে পারলাম সাজিদের মানসিক অবস্থা আবার খারাপ হচ্ছে। আমি নার্স ডাক ভাবছি, এমন সময় সাজিদ আমাকে জড়িয়ে ধরে ফেল। বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি আমার জীবন। তুমি আমার সব কিছু গু। আমি তাড়াতাড়ি নার্স কল করলাম। নার্স এসে সাজিদকে একটা ইনজেকশন দিল। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। পরদিন ডাক্তার সাহেব বললেন, আপা, সাজিদের অবস্থা জটিল হয়ে যাচ্ছে। আমি তাকে ঢাকার একটা বড় হাসপাতালে পাঠানোর পরামর্শ দিচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তার সাহেব, আমার ছেলের কি হবে? সে কি আর ভালো হবে না? ডাক্তার সাহেব বললেন, আপা, আশা হারাবেন না। সঠিক চিকিৎসায় সাজিদ ভালো হয়ে যাবে। কিন্তু সময় লাগতে পারে গু। আমরা সাজিদকে ঢাকার একটা বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার রহমান নামে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার চিকিৎসার দায়িত্ব নিলেন। ডাক্তার রহমান বললেন, মমতা আপা, সাজিদের যে সমস্যা হয়েছে এটা মেডিকেলের ভাষায় ডায়াবেটিক সাইকোসিস বলে। এটা ডায়াবেটিস রোগীদের মাঝে মাঝে হয়ে থাকে গি। তিনি আরও বললেন, সাজিদের মস্তিষ্কে সুগারের প্রভাবে কিছু হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর ফলে তার চিন্তাভাবনা এবং অনুভূতিতে বিকৃতি এসেছে গি। আমি বললাম, ডাক্তার সাহেব, কতদিন লাগবে ভালো হতে? ডাক্তার রহমান বললেন, 3 থেকে 6 মাস লাগতে পারে। তবে সাজিদ সম্পূর্ণ ভালো হয়ে যাবে গু। সাজিদকে হাসপাতালে রেখে আমি প্রতিদিন তার সাথে দেখা করতে যেতাম। কিছুদিন পর তার অবস্থা ভালোর দিকে যেতে লাগল। একদিন সাজিদ আমাকে দেখে বলল, মা, আমি কি খুব বাজে কিছু করেছি? সবাই আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে গি। আমি বললাম, না বেটা, তুই কিছু করিসনি। তুই অসুস্থ ছিলি। এখন ভালো হয়ে যাচ্ছিস গু। সাজিদ বলল, মা, আমার মনে হয় আমি তোমাকে কিছু বলেছিলাম। কিন্তু কি বলেছিলাম সেটা মনে নেই গি। আমি বললাম, কিছু মনে নেই। তুই এখন ভালো হয়ে গেছিস। সেটাই যথেষ্ট। কিন্তু সেই রাতে সাজিদের মুখ থেকে আবার সেই কথা বেরিয়ে এলো। সে আমাকে ডেকে বলল, মা, আমি একটা গোপন কথা বলবো।
আমি জানি আমি অসুস্থ, কিন্তু আমার মনের একটা কোণে এখনো তোমার জন্য একটা অদ্ভুত অনুভূতি আছে কি। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বুঝলাম সাজিদ এখনো সম্পূর্ণ ভালো হয়নি। ডাক্তার রহমান বললেন, আপা, এটা স্বাভাবিক। মানসিক রোগীরা সুস্থ হওয়ার সময় আগের কিছু লক্ষণ থেকে যায়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। 2 মাস পর সাজিদ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাসায় এসে সে প্রায় স্বাভাবিক আচরণ করতে লাগল। কলেজেও যেতে শুরু করল। কিন্তু মাঝে মাঝে আমি দেখতাম সাজিদ আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়। যেন আমাকে শুধু মা হিসেবে নয়, অন্য কিছু হিসেবে দেখছে। একদিন সন্ধ্যায় সাজিদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি সত্যি বলবে? আমি বললাম, হ্যাঁ, বল। সাজিদ বলল, মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন কি তোমার সাথে কোনো অভদ্র আচরণ করেছি? আমি একটু ইতস্তত করে বললাম, না বেটা, তুই কিছু করিসনি গিয়ে। সাজিদ বলল, মা, আমার মনে হয় আমি তোমাকে কিছু বলেছিলাম। কারণ আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যেখানে আমি তোমাকে অন্যরকম কিছু বলছি। আমি ভয় পেয়ে বললাম, সাজিদ, তুই এসব ভাবিস না। তুই সুস্থ হয়ে গেছিস গু। কিন্তু সাজিদ বলল, মা, আমি জানি আমি সুস্থ। কিন্তু আমার মনের গভীরে কোথাও তোমার জন্য একটা আলাদা অনুভূতি আছে। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না গি। আমি তাড়াতাড়ি রহিম উদ্দিনকে ডাকলাম। তিনি এসে সাজিদের সাথে কথা বললেন। রহিম উদ্দিন বললেন, সাজিদ, তুই এসব কি ভাবছিস? তোর মা তো তোর মা, আর কিছু নয়। সাজিদ বলল, বাবা, আমি জানি, কিন্তু আমার মন আমার কথা শুনছে না। আমি কি আবার অসুস্থ হয়ে যাচ্ছি? রহিম উদ্দিন বললেন, না বেটা, তুই অসুস্থ নস। তোর মনের এই ভাবনা একসময় চলে যাবে গু। কিন্তু দিন যেতে লাগল আর সাজিদের অবস্থা আরও জটিল হতে লাগল। সে আমার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু আমি বুঝতে পারতাম তার মনে এখনও সেই অদ্ভুত চিন্তা কাজ করছে। একদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছি। হঠাৎ দেখি সাজিদ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি চমকে গিয়ে বললাম, সাজিদ, তুই কখন এলি? আমি তো টেরই পাইনি গে। সাজিদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কিছু কথা বলবো। আমি বললাম, কি কথা? এত রাতে? সাজিদ বলল, মা, আমি আর পারছি না। আমার মনের যে অনুভূতি সেটা দিন দিন আরও প্রবল হচ্ছে। আমি তোমাকে দেখলেই গু। আমি তার কথা শেষ হওয়ার আগেই বললাম, সাজিদ, তুই আবার সেই কথা শুরু করলি? তোর বাবাকে বলবো। কিন্তু সাজিদ আমার হাত ধরে বলল, মা, তুমি আমার কথা শোনো। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কি করব? আমার মনে হয় আমি তোমার জন্য পাগল হয়ে যাবগু। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, সাজিদ, তুই এসব কথা বলিস না। আমি তোর মা গু। সাজিদ বলল, হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু তুমি একজন নারীও, একজন সুন্দরী নারী গু। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম। রহিম উদ্দিন দৌড়ে এসে বললেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, সাজিদ আবার সেই কথা বলছে গি। রহিম উদ্দিন সাজিদকে নিয়ে তার রুমে গেলেন। অনেকক্ষণ কথা বললেন। পরদিন সকালে রহিম উদ্দিন বললেন, মমতা, আমি সাজিদকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তার অবস্থা আবার খারাপ হচ্ছে গি। আমি বললাম, হ্যাঁ, নিয়ে যাও। আমি আর পারছি না গি। ডাক্তার রহমান সাজিদকে দেখে বললেন, সাজিদের অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। তাকে আবার ভর্তি করতে হবে। সাজিদ হাসপাতালে ভর্তি হল। এবার আমি তার সাথে থাকলাম না। রহিম উদ্দিন থেকে থেকে দেখতে যেতেন। 1 সপ্তাহ পর ডাক্তার রহমান আমাদের ডেকে বললেন, সাজিদের সমস্যা আমার ধারণার চেয়েও জটিল। তার মস্তিষ্কে একটা টিউমার আছে গি। আমার তো মাথায় বজ্রপাত। বললাম, টিউমার? ডাক্তার রহমান বললেন, হ্যাঁ। এটা খুব ছোট, কিন্তু এটা তার আচরণে প্রভাব ফেলছে। এই টিউমার অপারেশন করে বের করতে হবে গি। রহিম উদ্দিন বললেন, অপারেশনে কি ঝুঁকি আছে? ডাক্তার রহমান বললেন, একটু ঝুঁকি আছে, কিন্তু অপারেশন না করালে সাজিদের অবস্থা আরও খারাপ হবে গু। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার সোনার ছেলের কি হবে? রহিম উদ্দিন বললেন, অপারেশন করান। আল্লাহর উপর ভরসা গু। সাজিদের অপারেশনের দিন আমি হাসপাতালে গিয়েছিলাম। অপারেশন থিয়েটারের বাইরে বসে দোয়া পড়তে লাগলাম। 5 ঘণ্টা পর ডাক্তার রহমান বেরিয়ে এলেন। বললেন, অপারেশন সফল হয়েছে। টিউমারটা বের করে ফেলা হয়েছে গি। আমি খুশিতে কাঁদতে লাগলাম।
ডাক্তার রহমান আরও বললেন, এখন সাজিদ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তার আচরণও স্বাভাবিক হয়ে যাবে। 10 দিন পর সাজিদ জ্ঞান ফিরে পেল। আমাকে দেখে বলল, মা তুমি এসেছ? আমি বললাম, হ্যাঁ বেটা, আমি এসেছি। সাজিদ বলল, মা আমার মনে হচ্ছে আমি অনেক দিন ঘুমিয়েছিলাম। অনেক স্বপ্ন দেখেছি। আমি বললাম, এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তব। সাজিদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার আচরণ আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমার সাথে মাছেলের মতো কথা বলতে লাগল। একদিন সাজিদ আমাকে বলল, মা আমার মনে হচ্ছে আমি তোমাকে কিছু খারাপ কথা বলেছিলাম, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি বললাম, না বেটা, তুই কিছু বলিসনি, তুই অসুস্থ ছিলি। সাজিদ বলল, মা আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি যদি কিছু ভুল করে থাকি। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার সোনার ছেলে, তোর কোনো ভুল নেই। 1 মাস পর সাজিদ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাসায় এসে সে আগের মতো পড়াশোনায় মন দিল। কলেজেও নিয়মিত যেতে লাগল। আমার মনের বিষাদ কাটতে লাগল। আমার ছেলে আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু একদিন সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবলাম রহিম উদ্দিন, কিন্তু ঘুরে দেখি সাজিদ। আমি চমকে গিয়ে বললাম, সাজিদ তুই কি করছিস? সাজিদ আমাকে ছেড়ে দিয়ে বলল, মা আমি ভেবেছিলাম তুমি বাবা। কিন্তু তার চোখের দৃষ্টি দেখে আমার মনে হলো সে মিথ্যা বলছে। সেই রাতে খাওয়ার টেবিলে সাজিদ স্বাভাবিকভাবে কথা বলল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। খাওয়ার পর সাজিদ আমাকে বলল, মা আমি তোমার সাথে কিছু কথা বলবো। আমি বললাম, বল। সাজিদ বলল, মা আমি জানি আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমি ভয় পেয়ে বললাম, কিন্তু কি? সাজিদ বলল, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে কিছু বলেছিলাম, যেটা আমার বলা উচিত হয়নি। আমি বললাম, তুই কিছু বলিসনি। সাজিদ বলল, মা আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি, আর তখন আমার মনে হয় যেন আমি তোমাকে শুধু মা নয়, অন্য কিছু হিসেবেও দেখি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বললাম, সাজিদ তুই আবার এসব কথা বলছিস কেন? সাজিদ বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমার মস্তিষ্কে এখনও কিছু সমস্যা আছে। আমি তাড়াতাড়ি রহিম উদ্দিনকে ডাকলাম। তিনি এসে সাজিদের সাথে কথা বললেন। পরদিন আমরা আবার ডাক্তার রহমানের কাছে গেলাম। ডাক্তার রহমান সাজিদের পরীক্ষা করে বললেন, সাজিদের শারীরিক অবস্থা একদম ঠিক, কিন্তু তার মানসিক অবস্থায় এখনও কিছু জটিলতা আছে। তিনি আরও বললেন, এটা অপারেশনের পার্শ্বপ্রতিক্রিয়া, কিছুদিন সাইকোথেরাপি নিতে হবে। সাজিদের সাইকোথেরাপি শুরু হল। সপ্তাহে 2 দিন করে সে কাউন্সেলিং-এ যেত। ডাক্তার লিনা নামে একজন মহিলা সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করতেন। 1 মাস পর ডাক্তার লিনা আমাদের বললেন, সাজিদের অবস্থা অনেক উন্নতি হয়েছে, তার অস্বাভাবিক চিন্তাভাবনা কমে গেছে। কিন্তু বাসায় এসে সাজিদের আচরণ দেখে আমার মনে হতো সে এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। একদিন আমি একা বাসায় ছিলাম। রহিম উদ্দিন অফিসে, রিমা স্কুলে। সাজিদ কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা তুমি একা? আমি বললাম, হ্যাঁ। তোর বাবা অফিসে, রিমা স্কুলে। সাজিদ আমার পাশে এসে বসল। বলল, মা আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, বল। সাজিদ বলল, মা আমি জানি আমার যা হয়েছিল সেটা একটা অসুখ ছিল, কিন্তু আমার মনে হয় সেই অসুখের কিছু অংশ এখনও আমার মধ্যে আছে। আমি ভয় পেয়ে বললাম, কী রকম? সাজিদ আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে দেখলেই আমার মনে হয় তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দরী নারী। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, সাজিদ তুই আবার শুরু করলি? সাজিদ বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, সাজিদ তুই এসব কি বলছিস? সাজিদ আমার পিছনে এসে বলল, মা আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারছি না, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি ঘুরে তাকিয়ে বললাম, সাজিদ আমি তোর মা, তুই আমার ছেলে, এটাই আমাদের সম্পর্ক। কিন্তু সাজিদ বলল, মা আমি জানি, কিন্তু আমার মনে হয় আমরা আরও ঘনিষ্ঠ হতে পারি। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে বললাম, সাজিদ তুই এসব বাজে কথা বন্ধ কর।
সাজিদ চুপ হয়ে গেল। তারপর বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ। কিন্তু আমি কিছু করতে পারছি না গি। সেই সন্ধ্যায় রহিম উদ্দিন বাসায় ফিরলে আমি তাকে সব বললাম। রহিম উদ্দিন বললেন, মমতা, আমি কাল সাজিদকে নিয়ে ডাক্তার লিনার কাছে যাব। পরদিন ডাক্তার লিনা সাজিদের সাথে দীর্ঘ সময় কথা বললেন। তারপর আমাদের বললেন, সাজিদের মানসিক অবস্থা জটিল হয়ে গেছে। তাকে আবার ভর্তি করতে হতে পারে গি। রহিম উদ্দিন বললেন, ডাক্তার সাহেব, এর কি কোনো স্থায়ী সমাধান নেই? ডাক্তার লিনা বললেন, আছে। কিন্তু সেটা একটু কঠিন গি। আমি বললাম, কি সমাধান? ডাক্তার লিনা বললেন, সাজিদকে তার মায়ের কাছ থেকে কিছুদিনের জন্য দূরে রাখতে হবে। তাহলে তার মনের এই অস্বাভাবিক অনুভূতি কমে যাবে গি। রহিম উদ্দিন বললেন, কতদিনের জন্য? ডাক্তার লিনা বললেন, 6 মাস থেকে 1 বছর। আমার বুকটা ভেঙে গেল। আমার সোনার ছেলেকে আমার কাছ থেকে দূরে পাঠাতে হবে? কিন্তু রহিম উদ্দিন বললেন, ডাক্তার সাহেব, সাজিদের ভালোর জন্য যা করা দরকার সেটাই করব। আমরা সিদ্ধান্ত নিলাম সাজিদকে তার মামার বাসায় পাঠিয়ে দেব। সাজিদের মামা ঢাকায় থাকেন। সেখানে গিয়ে সাজিদ চাকরি করতে পারবে। সাজিদকে যখন এই সিদ্ধান্তের কথা বলা হলো, সে প্রথমে রাজি হল না। বলল, আমি মায়ের কাছ থেকে দূরে যেতে পারব না গি। কিন্তু রহিম উদ্দিন তাকে বোঝালেন যে এটা তার ভালোর জন্য। অগত্যা সাজিদ রাজি হল। বিদায়ের দিন আমি কাঁদতে কাঁদতে সাজিদকে বিদায় দিলাম। সাজিদও কাঁদছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে মিস করব। তুমিও আমাকে মিস করবে? আমি বললাম, হ্যাঁ বেটা, আমিও তোকে মিস করব। সাজিদ বলল, মা, আমি জানি আমার কারণে তোমার কষ্ট হয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তোর কোনো দোষ নেই। তুই অসুস্থ ছিলি গ। সাজিদ চলে যাওয়ার পর বাসাটা খুব খালি খালি লাগতে লাগল। প্রতিদিন সাজিদের ফোন আসত। সে আমার সাথে স্বাভাবিক কথা বলত। কিন্তু মাঝে মাঝে তার কণ্ঠস্বরে একটা কষ্টের ছাপ থাকত। 3 মাস পর সাজিদের মামা ফোন করে বললেন, ভাবি, সাজিদের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন একটা অফিসে চাকরি করছে। খুব ভালো ছেলের মতো থাকছে গি। আমি খুশি হলাম। 6 মাস পর সাজিদ বাসায় এলো। দেখে মনে হলো সে সত্যিই অনেক ভালো হয়েছে। আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলছে। একদিন সে আমাকে বলল, মা, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করব। আমি বললাম, কি কথা? সাজিদ বলল, মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মনে তোমার জন্য অস্বাভাবিক অনুভূতি ছিল। কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেটা আমার অসুখের কারণে ছিল। আমি বললাম, এখন তো তুই ভালো হয়ে গেছিস। সাজিদ বলল, হ্যাঁ মা, এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি তোমাকে শুধুমাত্র আমার মা হিসেবেই দেখি, আর কিছু নয়। আমি স্বস্তি পেলাম। সাজিদ আবার তার পড়াশোনায় মন দিল। সে মাস্টার্স শেষ করে একটা ভালো চাকরি পেল। 2 বছর পর সাজিদের বিয়ে হল। সুন্দর একটা মেয়ের সাথে। মেয়েটার নাম তানিয়া। বিয়ের পর সাজিদ তানিয়াকে নিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করল। কিন্তু নিয়মিত আমাদের সাথে দেখা করতে আসত। একদিন তানিয়া আমাকে বলল, আম্মা, সাজিদ ভাই আপনার কথা খুব বলে। বলে যে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মা। আমি খুশি হলাম। তানিয়া আরও বলল, আম্মা, সাজিদ ভাই একবার বলেছিল যে সে ছোটবেলায় অসুস্থ ছিল। সেই অসুখের সময় আপনার অনেক কষ্ট হয়েছিল গো। আমি বললাম, হ্যাঁ বেটা, সেই সময়টা আমাদের সবার জন্য কঠিন ছিল। তানিয়া বলল, কিন্তু আপনি সাজিদ ভাইয়ের পাশে থেকেছেন। তাকে সুস্থ করে তুলেছেন গু। 1 বছর পর সাজিদ আর তানিয়ার একটা ছেলে হল। নাতিটার নাম রাখা হল রাহুল। সাজিদ এখন একজন আদর্শ স্বামী আর বাবা। তার সেই অসুখের কোনো চিহ্নই নেই। কিন্তু আজও মাঝে মাঝে আমার মনে পড়ে যায় সেই কঠিন দিনগুলোর কথা। যখন আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করেছিল যা একজন মায়ের কাছে একেবারেই অসহনীয়। আমি বুঝেছি যে অসুখ একজন মানুষকে সম্পূর্ণ পরিবর্তিত করে দিতে পারে। সাজিদের মস্তিষ্কের টিউমার তাকে এমন একজন মানুষে পরিণত করেছিল যে সে তার নিজের মাকেও অন্যভাবে দেখতে শুরু করেছিল। কিন্তু সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে আমরা সাজিদকে আবার আগের মতো করে পেয়েছি। আজ যখন আমি সাজিদকে তার স্ত্রী আর সন্তানের সাথে খুশি হয়ে থাকতে দেখি, তখন আমার মনে হয় যে সেই কঠিন সময়ের মূল্য ছিল। একদিন সাজিদ আমাকে বলল, মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি বললাম, কেন? সাজিদ বলল, কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে যাওনি।
তুমি আমার পাশে থেকেছ গু। আমি বললাম, তুই আমার ছেলে। আমি তোকে কিভাবে ছেড়ে যেতে পারি? সাজিদ বলল, মা, অনেক মায়েরা আমার মতো অবস্থায় ছেলেকে ছেড়ে চলে যেত। কিন্তু তুমি আমার সাথে থেকেছ গু। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তোর জন্য আমি যা করেছি সেটা কোনো ত্যাগ নয়। সেটা আমার কর্তব্য। আজ আমার বয়স 50 পার হয়ে গেছে। সাজিদ এখন 30-এর কাছাকাছি। সে একজন সফল মানুষ। তার একটা সুখী পরিবার আছে। কিন্তু আমি কখনোই ভুলতে পারব না সেই দিনগুলোর কথা যখন আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করেছিল যা স্বাভাবিক ছিল না। সেই